রহিম ভাই, চারদিক তো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বড় ঝড় আসবে। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ ভাই, বাড়ি যাব তো। ভাবছি কোদালটা দিয়ে মাটিগুলো একটু কুপিয়ে দেব। যেই ঝড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে মাঠে আর বেশিক্ষণ থাকা যাবে না। আরে বাপরে, এই তো আকাশ মেঘে ঢেকে গেল। কি কালো মেঘ, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি ঝরবে। আহারে, আজকে ছাতাটা আনতে ভুলে গেছি। কি ভুলো মন আমার, এত বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে বাহিরে থাকা মোটেও ঠিক হবে না। বাইরে বৃষ্টি ঝরছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তোর বাবা এখনো বাড়ি ফেরেনি। কি তীব্র হাওয়া আর ঝড়ের শব্দ। তোর বাবার মনটা এত ভালো, আমার জন্য ছাতাটা রেখে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে বাবা, আমি কি একটু গিয়ে দেখে আসবো? না মা, এত রাত্রে তুমি কোথায় যাবে? এমন ঝড় বৃষ্টির মধ্যে ছাতা কোনো কাজে আসবে না। চিন্তা করো না, বাবা নিশ্চয়ই আসবে। ঝড়ের জন্য একটু দেরি হচ্ছে হয়তো। তুই সারা দিন খেলাধুলা করিস, বড় হয়েছিস না? তোর বাবার কাজে একটু হাত লাগালে কি হয়? ভুল করে তোর বাবা ছাতাটা রেখে চলে গেছে, তুই কি একটু দিয়ে আসতে পারতি না? এখন কথা বলা যাবে না, সব দোষ আমার ঘাড়েই এসে পড়বে। আমি তো সারাদিন বন্ধুদের সঙ্গে খেলা করেছিলাম, বাবার কথা মনে ছিল না। তোর মনে থাকবে কি করে? সারাদিন পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা আর খেলা। তোর বাবা সারাদিন খেটে আমাদের জন্য রোজগার করে, আর তুই কি না একটু দায়িত্ব নিতে পারিস না? আমি তোর বয়সী থাকতে কত কাজ করতাম জানিস? মা, তুমি সব সময় পুরনো দিনের কথা বলো। এখন তো সময় বদলেছে, আমি তো পড়াশোনাও করি, খেলাধুলাও করি। তুমি কি চাও আমি সারাদিন বই নিয়ে বসে থাকি? পড়াশোনা করিস তা তো জানি, কিন্তু বাবা, শুধু পড়াশোনা করলেই তো হবে না। বাড়ির কাজেই তোর বাবার কাজে একটু সাহায্য করলে কি হয়? তোর বাবা যখন বাড়ি ফেরে ক্লান্ত হয়ে আসে, তখন তুই একটু পাশে থাকলে তার মনটা ভালো হয় না? তোর বাবা সব সময় বলে, তুই যদি তার পাশে থাকিস, তার কাজের বোঝা অনেক কমে যায়। মা, তুমি ঠিক বলছো, আমি বুঝেছি। কাল থেকে বাবার সঙ্গে কাজে যাব। ইলিশ মাছের ঝোল আর ভাত রান্না করেছি, তোর বাবা ফিরলে একসঙ্গে খাবো। তুই যা, হাত মুখ ধুয়ে আয়। আর শোন, ঘরের কোণে যে পানির কলসিটা আছে, ওটাতে পানি ভরে রাখিস। যাই হোক, এখন তুই যা, একটু ঘুমিয়ে নে। তোর বাবা ফিরলে আমি ডেকে দেব। আচ্ছা মা, আমি তাহলে ঘুমাতে গেলাম। তুমি বাবা ফিরলে আমাকে ডেকে দিও। নিশ্চয়ই ডাকবো বাবা, তুই চিন্তা করিস না। যা, ভালো করে ঘুমা। হায় রে, যদি এখানে কোথাও একটি ছোট ঘর থাকতো, একটু গিয়ে আশ্রয় নিতাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম, বৃষ্টি থামলে তারপর বাড়ি ফিরতাম। কিন্তু কই, কোথাও তো বাড়ি চোখে পড়ছে না। এই বৃষ্টির মধ্যে যদি ভিজে ভিজে বাড়ি যায়, তাহলে নির্ঘাত জ্বর এসে পড়বে। না না, আর দেরি করা যাবে না। শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। সব দোষ আমার এই ভুলো মনের। কাজের চিন্তায় এত ব্যস্ত ছিলাম যে ছাতাটা আনতেই ভুলে গেছি। ছাতাটা আনলে শরীরটা তো একটু রক্ষা পেত। বউ, দরজা খোলো, আমি এসেছি। তুমি এসেছো? জানো, তোমার জন্য আমি কত চিন্তা করেছিলাম। এত দেরি কেন? আরে বুঝতে পেরেছি, কি করব, কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষে বাড়ি ফিরবো এমন সময় বৃষ্টি নেমে এলো। আচ্ছা, যাই হোক, এই নাও গামছা, শরীরটা ভালো করে মুছে নাও। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। তুমি খাটের উপর বসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। আমি তো এখনো খাইনি, তোমার জন্য বসে আছি। বউ, তুমি খেয়ে নাও, আজ আমার শরীরটা ভালো লাগছে না, আর এমনিতেও খিদা নেই, খাবো না। কি কথা, তুমি ভাত খাবে না? এটা কেমন কথা? সারাদিন খেতে এসেছো, না খেলে শরীর খারাপ করবে। বউ, সত্যি শরীরটা ভালো লাগছে না, তুমি খেয়ে নাও, আমি একটু শুয়ে বিশ্রাম করি। আচ্ছা যাও, শুয়ে একটু বিশ্রাম নাও, শরীরটা ঠিক হয়ে যাবে। আরে, তুমি এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে জানো? কাজে যাবে না? হ্যাঁ বউ, যাবো তো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটু ঘুমিয়ে নেই, আরো পরে আমাকে ডেকে দিও। তোমার তো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে,
রবিন, রবিন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, তোর বাবার জন্য ওষুধ নিয়ে আয়। মা যাচ্ছি, কিন্তু টাকা পাবো কোথায়? আমাকে টাকা দাও। এখন তো হাতে টাকা নেই বাবা, তুই যা ডাক্তারকে তোর বাবার কথা বল, বাকিতে ওষুধ নিয়ে আয়, পরে তোর বাবা শোধ করে দেবে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, তুমি বাবার পাশে থাকো। এভাবেই সপ্তাহখানেক কেটে যায়, কিন্তু রহিমের জ্বর কমলো না। তার শরীর দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছে, হাঁটা চলা করতে পারছে না। বাবা শোন, ঘরে তো আর একদানা চাল নেই, আমরা কি খাবো এখন? এক মুঠো চাল আছে, তাও আজকের মতো। তোর বাবা তো বিছানা থেকে উঠতে পারছে না, কাজে যেতে পারছে না। আমি ভাবছি কারো বাড়িতে কাজ করি, কিন্তু এই গ্রামে মানুষ এত গরিব, নিজেরাই তো খেতে পারছে না, কাজের লোক রাখবে কি করে? তুই একটু গিয়ে দেখ কোথাও কাজ পাস কিনা। মা, আমি চেষ্টা করতেছি, কিন্তু এখানে কোনো কাজ নেই, আর বাবার ওষুধও শেষ হয়ে আসছে। দোকানদার বলল আর নাকি বাকিতে ওষুধ দিবে না, আগের টাকা পরিশোধ করতে হবে। কি করব মা, কাজ না পেলে তো আমরা না খেয়ে মারা পড়বো। আরে বাবা, হাল ছাড়িস না, তুই বেরিয়ে দেখ, হয়তো কোথাও কাজ পেয়ে যাবে, তুই একটু চেষ্টা কর। কোথায় কাজ খুঁজি, কোথায় কাজ খুঁজি, এই এলাকাতে কোথাও কাজ নেই। কি যে করি, বাবার অবস্থাও বেশি একটা ভালো না, বাড়িতে খাবার নেই, কি খাবো, কিভাবে বাঁচবো? বাবা মা হয়তো না খেয়ে আছে। বুদ্ধি পেয়েছি, বাজারে অনেক দোকানপাট আছে, সেখানে কোনো একটা কাজের ব্যবস্থা করা যাবে। চাচা, ওই চাচা, আপনার দোকানে কাজের লোক লাগবে? আমি রবিন, আমি কৃষকের ছেলে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সকল কাজ করতে পারি, শুধু দিনে একবার খাবার দিলেই চলবে। আমার বাবা খুব অসুস্থ, আমার এই কাজটা খুব দরকার। আমার দোকানে লোক আছে, সে সকল কাজ পারে। বাজারে এমনি লোকজন নেই, বেচা কিনা কম, তোমাকে রেখে আমি টাকা দিব কিভাবে? বাজারে এসেও লাভ হলো না, কত দোকান ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। যাই হোক, কি আর করবো, চেষ্টা তো কম করলাম না। এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। এমনিতেও সকালে কিছু খাইনি, রাতেও খেয়েছি কি না জানি না। কি রে রবিন, কি হয়েছে? তোর মুখটা এত শুকনা কেন? মন খারাপ করে আছিস কেন? আরে আলী, কি বলবো, বাবার শরীর খুব খারাপ, জ্বর কমছে না, বিছানা থেকে উঠতে পারছে না, ঘরে চাল নেই, ঔষধ শেষ হয়ে গেছে, দোকানদার আর বাকিতে ঔষধ দেবে না। মা বলল কাজ খুঁজতে, কিন্তু এই গ্রামে কাজ কই? আমি তো বুঝতে পারছি না কি করব। আরে বন্ধু, এত চিন্তা করিস না, আমি তোকে একটা বুদ্ধি দেই। তুই এলাকার জমিদারের কাছে যা, তিনি ভালো মনের মানুষ, তাকে তোর বাবার কথা বল, হয়তো কিছু টাকা ধার দেবেন। তুই বাবাকে শহরে নিয়ে যা, ভালো ডাক্তার দেখা, তোর বাবা সুস্থ হয়ে যাবে। সবই বুঝলাম আলী, কিন্তু জমিদার টাকা দেবে তো? শুনেছি টাকা ফেরত না পেলে জমিদার বাড়ি কেড়ে নেয়, আমার তো ভয় লাগছে। আরে না না, জমিদার সাহেব এমন মানুষ না, তিনি অনেক ভালো মনের মানুষ, তিনি অনেককে সাহায্য করে। তুই গিয়ে কথা বল, দেখবি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তোর বাবা সুস্থ হয়ে যাবে। চল এখন নদীর পাড়ে ঘুরে আসি। ঠিক আছে চল, কিন্তু মনটা ভালো লাগছে না রে বন্ধু। রবিন আর আলী নদীর পাড়ে গিয়ে বসলো।
কিরে, তুই সকালে খাসনি? তোর মুখটা দেখে মনে হচ্ছে। এই নে, আমি সঙ্গে করে কিছু বিস্কিট এনেছিলাম, খা, একটু পেট ভরবে। ধন্যবাদ বন্ধু, তুই না থাকলে আমার কি হতো, কিন্তু আমার মনটা এখনো খারাপ, বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। আরে বন্ধু, সব ঠিক হয়ে যাবে। তুই জমিদারের কাছে যা, আর শোন, আমার কাছে কিছু টাকা আছে, যা বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আয়, পরে পরিশোধ করে দিবি। তুই এত ভালো কেন আলী? ঠিক আছে, আমি আজই জমিদারের কাছে যাব, তুই কিন্তু আমার সাথে যাবি। অবশ্যই যাব। তুই একা যাবি কেন? চল আমরা একসঙ্গে যাই। ঠিক আছে আলী, তুই আমার পাশে আছিস, এটাই অনেক। চল বাড়িতে যাই, অনেকক্ষণ তো হলো, মাকে জানাতে হবে আমি জমিদারের কাছে যাচ্ছি। রবিন আর আলী বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। রবিনের মনে একটু আশার আলো জ্বললেও চিন্তা পুরোপুরি কমেনি। কি ব্যাপার? কি চাই তোমাদের? কি জন্য এখানে এসেছো? তখন জমিদার মশাইকে রবিন সকল ঘটনা খুলে বলল। আচ্ছা বাবা, টাকা যেহেতু নিবি, টাকা পরিশোধ করতে যেন দেরি না হয়। এই কাগজে একটা সই করে দে, তুই যে টাকা নিচ্ছিস সেটাই তার প্রমাণ। রবিন যখন সমুদ্রের পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন তার চোখ যায় সমুদ্রের পাড়ে থাকা কিছু ঝিনুকের উপর। সে ঝিনুকের দিকে তাকিয়ে ভাবতে লাগে, এই ঝিনুক দিয়ে সে কিছু একটা তৈরি করে বাজারে বিক্রি করে সংসার চালাবে। রবিনের এই চিন্তা চেতনাকে কাজে লাগাবে। সে তখন এই সকল বিষয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জঙ্গল দিয়ে যাচ্ছিল নদীর পাড়ে, এমন সময় হঠাৎ একটি আপেল গাছ দেখতে পায়। একই, এই গাছে তো দেখছি ফলে ভরপুর, পেটে অনেক ক্ষুধা, এই গাছের থেকে কিছু ফল পেড়ে খাই। বাহ, এই গাছের ফল তো খুব মিষ্টি, এর আগে তো এত মিষ্টি সুস্বাদু ফল কখনো খাইনি। আপেল খেতে খেতে সেই সমুদ্রের পাড়ে পৌঁছায়। কয়েকটি ঝিনুক দিয়ে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা তৈরি করে। সেগুলো নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করে। ছোট খেলনা নেবে গো? ছোট খেলনা, আমার কাছে ছোট বড় খেলনা রয়েছে, ঝিনুকের তৈরি নানান ধরনের সুন্দর সুন্দর খেলনা। খেলনা লাগবে কালো খেলনা, খেলনা লাগবে কারো খেলনা। ঝিনুকের তৈরি খেলনা আশেপাশে ছোট বাচ্চারা দেখে তাদের মায়েদের কাছে বায়না ধরতে থাকে। দাম কত রে রবিন? দাম বেশি না, মাত্র 10 টাকা। এভাবেই প্রথম দিন রবিনের বেশ ভালোই বেচাকিনা চলছিল। তোদের থেকে অনেক টাকা পাই, এই টাকা পরিশোধ করতে না পারলে বাড়ি থেকে বের হয়ে যা। দেখেন, এবারের মতো মাফ করে দেন। আমার স্বামী খুব অসুস্থ, কোনোভাবেই রোগ সারাতে পারছি না। এমন অবস্থায় যদি আপনি আমাদের ঘর থেকে বের করে দেন, আমরা কোথায় থাকবো, কি খাবো? তোরা কোথায় থাকবি, কি করবি, সেটা কি আমার দেখার বিষয়? আমার টাকা দিতে পারিসনি, তাহলে তোদের বাড়ি আমাকে দে। জমিদার মশাই, জমিদার মশাই, দয়া করে এমন করবেন না। এই অবস্থায় আমার বউ কোথায় যাবে, কি করবে? জমিদার মশাই, দয়া করে একটু রক্ষা করুন। এবারের মতো আমাদের মাফ করে দেন। আমি সুস্থ হলে টাকাটা ফিরিয়ে দেব। এই অসুস্থ আমাকে নিয়ে আমার বউ কি করবে, কোথায় যাবে? আমাকে মাফ করে দেন, আমাদের আর একটু সময় বাড়িয়ে দেন, টাকাটা আমরা ফিরিয়ে দেব। কোনো কথাই কাজে আসবে না, টাকা পাই, টাকা দে। রবিন বাসায় এসে দেখে জমিদার তাদের পাওনা টাকা নিতে বাসায় এসেছে। জমিদার তাদের বাড়ি থেকে বের করে দিল। তখন রবিন সিদ্ধান্ত নেয় সমুদ্রের পাড়ে তাদের বাবা মাকে নিয়ে থাকবে। মা, আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। এই জমিদার লোকটা এমন আমি আগে থেকে জানতাম, কিন্তু আমার বন্ধুকে বুঝাতে পারলাম কই। জানি না বাবা, কোথায় থাকবো। মা, সমুদ্রের পাড়ে একটি জায়গা আছে যেখানে কোনো লোকজন থাকে না, আমরা ইচ্ছে করলে সেখানে কিন্তু থাকতে পারি। সমুদ্রের পাড়ে থাকলে আমার সুবিধা হবে, আমি নানান ধরনের খেলনা তৈরি করতে পারবো, তোমরাও আমার কাজে সাহায্য করতে পারবে। রবিনের বাবা মা সমুদ্রের পাড়ে চলে গেল। ঝিনুকের তৈরি একটি কুঁড়েঘর উঠিয়ে সেখানে থাকতে শুরু করলো।
সমুদ্রের ঝড়ো হাওয়া আর উত্তাল পানি ঘর বাড়ি ভেঙে দিল। তারা আরো বেশি হতাশ হয়ে যায়। সৃষ্টিকর্তা আমাদের সাথে কেন এমন করছে? নিজেদের বাড়ি তো চলেই গেল, সাথে সাথে সমুদ্রের পাড়ে বাড়ি তৈরি করলাম, সেটাও চলে গেল। এখন কি করব? কই থাকবো? মা, চিন্তা করো না, এই সমুদ্রের পাশেই একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে আমরা বাড়ি তৈরি করে থাকতে পারি, সেখানে কোনো সমস্যা নেই। জঙ্গলে যেতে যেতে সামনে একটি আপেল গাছ চোখে পড়ল। কি ব্যাপার রবিন, এই আপেলে দেখছি তো অনেক গুণ। এই আপেল খেতে আমার শরীরের সকল ক্লান্ত দূর হয়ে গেছে, আমি সুস্থতা বোধ করছি। হ্যাঁ, সত্যিই তো, তোর বাবার শরীরে কোনো জ্বর নেই। এই আপেলের দেখছি খুবই গুণ রয়েছে। বলো কি বাবা, এই আপেলের দেখছি খুব গুণ রয়েছে। আচ্ছা বাবা, চলো আমার সাথে কাজে সাহায্য করবে। মা, তুমিও চলো, সবাই মিলে আমরা একসাথে ঝিনুকের খেলনা তৈরি করব। তারপর সেগুলো গিয়ে বাজারে বিক্রি করব। বাজারে আমার খেলনার খুব চাহিদা রয়েছে। এইরকম অর্গানিক খেলনা মানুষ আর কোথায় পাবে? আজকে তো অনেক টাকা বেচা কিনা হয়েছে। জমিদারের পাওনা টাকা শোধ করে বাড়িটা সারিয়ে নিয়ে আসবো। রবিন ও তার বাবা মিলে সমুদ্রের পাড় থেকে ঝিনুক এনে বিভিন্ন রকমের রকমারি খেলনা তৈরি করে। তারপর রবিনের বাবা সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে শুরু করে। তাদের খেলনার বাজারে খুবই চাহিদা। এভাবেই তাদের ব্যবসা চলতে থাকে। তাদের এই খেলনা দেশে বিক্রি করার পাশাপাশি বিদেশেও রপ্তানি করতে শুরু করে। তারপর রবিন ও তার বন্ধু চলে যায় জমিদারের বাড়িতে। কি ব্যাপার, কি চাই তোমাদের? কি জন্য এখানে এসেছো? আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, আপনার পাওনা টাকা দিতে এসেছি। বলিস কি? এত টাকা তুই কোথায় পেলি? কোথাও থেকে চুরি করে এনেছিস নাকি? চুরি করে আনবা কেন? আমি আপনার মতো এত অসৎ নই। সেখানে গিয়ে জমিদারের পাওনা টাকা বুঝিয়ে দেয়। আচ্ছা, এই নিয়ে বাড়ির কাগজ। এই খোঁজ নিয়ে দেখতো রবিন এত টাকা কোথায় পেল। ভাবছি ওদের বাড়িতে একটি পার্ক তৈরি করব, কিন্তু সে আশা আর হলো না। এত টাকা ও কোথায় পেল, খোঁজ নিয়ে দেখ। জমিদারের কাজের লোক খোঁজ নিয়ে দেখলো তারা ঝিনুকের তৈরি নানান ধরনের খেলনা বাজারে বিক্রি করছে। তাই নাকি? তাহলে এভাবে দিনকাল চলছে, আর এদিকে আমার ব্যবসা পুরো চাঙ্গে উঠেছে। ওরা কিভাবে খেলনা তৈরি করে আমিও দেখবো। চল, আজকে রাত্রে সমুদ্রের পাড়ে যেতে হবে। সমুদ্রের পাড় থেকে সকল ঝিনুক নিয়ে আসবো। রাত হতে না হতেই জমিদার ও তার চাকর চলে গেল সমুদ্রের পাড়ে। যখন জমিদার ঝিনুক কোরানোর জন্য ঝিনুকের গায়ে হাত দিল, তখন ঝিনুক জমিদারের হাতে কামড় বসিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, এই ঝিনুক আমাকে মেরে ফেললো। কি হয়েছে জমিদার মশাই আপনার? তখন ঝিনুক জমিদারের চাকরের পায়ে কামড় বসিয়ে দিল। এই ঝিনুক আমার পায়ে কামড় বসিয়ে দিল। জমিদার ও তার চাকর সমুদ্রের পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরের দিন সকালবেলা রবিন ও তার বাবা এসে দেখলো জমিদার সমুদ্রের পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। বাবা, ওই দেখো, জমিদার মশাই ওখানে। রবিন, তুই যা, সমুদ্রে থেকে একটু পানি নিয়ে আয়, তাদের উপর ছিটিয়ে দেই, জ্ঞান ফিরবে। কি হয়েছে জমিদার মশাই? আপনি সমুদ্রের পাড়ে কি করছেন? জমিদার চুপ করে রয়েছে। জমিদারের চাকর বলে উঠল, জমিদারের সকল কুকর্ম ও কাণ্ড কারখানা। জমিদার লজ্জায় মাথা নিচু করে রইল। জমিদার মশাই, এবারের মতো একটি কথা বলে দেই, কখনো অন্যর উপকার করতে না পারলে অপকার করবেন না, ক্ষতি করার চেষ্টাও করবেন না। দেখেছেন তো আপনাদের কি অবস্থা হয়েছিল? অন্যের ক্ষতি করতে গেলে নিজের কাঁধেই এসে পড়বে।
বাবা, আমাদের গ্রামে একটি হাসপাতাল তৈরি করতে হবে, যেন ফ্রিতে সবাই এখানে চিকিৎসা নিতে পারে। কারো যেন টাকার জন্য জমিদারের কাছে আর হাত পাততে না হয়। তারা গ্রামে একটি বড় হাসপাতাল তৈরি করে দিল। সেখানে সকল লোক ফ্রিতে চিকিৎসা পেতে থাকলো।